শান্তি আলোচনা আদৌ হচ্ছে কিনা সেটা নিয়ে অনেক সন্দেহ আছে। ট্রাম্প হয়তো চেষ্টা করছে এই ধরনের শান্তি আলোচনা, এই ধরনের যুদ্ধ শেষ হচ্ছে এইসব কথা বলে তেলের মার্কেটটাকে একটু স্থিতিশীল রাখার চেষ্টা করছে। যেরকম আরেকটা বেনামি খবর হচ্ছে যে পাকিস্তানে একটা বৈঠক হবে। এটা একটা পাগলের প্রলাপ হিসেবে তারা দেখছে। এখন তিনি বলছেন যে এই যুদ্ধের একটা লক্ষ্য হচ্ছে প্রণালীটা খুলে দেওয়া। আরে ভাই, প্রণালী তো আগেই খোলা ছিল। ট্রাম্পের হাতে একটা কার্ড আছে যে তিনি হয়তো ইরানের কোনো অঞ্চল দখল করে নেওয়ার একটা প্রচেষ্টা হাতে নেবেন। ইসরায়েল কখনোই ইরানের বিরুদ্ধে একা যুদ্ধে নামে নাই, সবসময় তাদের আমেরিকার সমর্থন নিয়েই নেমেছে। ইউরোপ কোনোভাবেই যুদ্ধতে জড়াতে যাচ্ছে। ট্রাম্প ইউরোপিয়ান দেশগুলোকে পছন্দ করেন না। ইরান যেটা করে যাবে যে ইসরায়েলে সে ক্রমাগত যত ধ্বংস সাধন করতে পারে। চর্চা সংলাপে আজকের অতিথি সাবির মুস্তফা, বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক। আমরা কথা বলবো ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। সাবির মুস্তফা, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ইরান যুদ্ধ শান্তি আলোচনা, এই দোলাচলের শেষ কোথায়? শান্তি আলোচনা আদৌ হচ্ছে কিনা সেটা নিয়ে অনেক সন্দেহ আছে। যদিও ট্রাম্প বলেছেন যে আলোচনা হয়েছে এবং প্রায় একমত, মানে সমঝোতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। হ্যাঁ, এবং সেটা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে এরকম কোনো কথা হয়নি। এবং এটা মনে হয় যে ট্রাম্প এখানে কিছু এটা তার একটা কৌশল হতে পারে। কারণ তিনি এই কথাটা বলার পর তেলের দাম কিছুটা কমে গিয়েছিল। আবার ইরান যখন এটা অস্বীকার করলো তখন আবার তেলের দাম আবার $100 উপর চলে গেছে। ট্রাম্প হয়তো চেষ্টা করছে এই ধরনের শান্তি আলোচনা, এই ধরনের যুদ্ধ শেষ হচ্ছে এইসব কথা বলে তেলের মার্কেটটাকে একটু স্থিতিশীল রাখার চেষ্টা করছে সে। আমার মনে হয় না যে এরকম আদৌ কোনো সাবস্ট্যান্টিভ আলোচনা হয়েছে। এদিকে আপনার কিছু বিবিসিও রিপোর্ট করছে যে যে ইরানকে কিছু পয়েন্ট পাঠানো হয়েছিল আমেরিকার তরফ থেকে এবং ইরান সেগুলোকে এখন পর্যালোচনা করে দেখছে। এখানেও একটা সমস্যা হচ্ছে যে কারো কোনো নাম নেই, এগুলো সবই হচ্ছে বেনামে খবর। যেরকম আরেকটা বেনামি খবর হচ্ছে যে পাকিস্তানে একটা বৈঠক হবে। এটা দেখলাম যে কালকে থেকেই ঘোরাফেরা করছে এবং পাকিস্তান মধ্যস্থতা করার উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, কিন্তু এই খবরটাও কিন্তু একেবারে বেনামি খবর এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র যিনি নিজের নামে মন্তব্য করেছেন, তিনি কিন্তু একবারও বলেননি যে এরকম কোনো মিটিং হবে বা পাকিস্তান এরকম কোনো ভূমিকা পালন করছে, সে কথাও তিনি বলেননি। তিনি বলেছেন যে হ্যাঁ, যদি প্রয়োজন হয় পাকিস্তান এই ধরনের একটা ভূমিকা পালন করার জন্য প্রস্তুত। তো সেটা তো একটা ব্যাপার। হ্যাঁ, অবশ্যই তারা প্রস্তুত। পাকিস্তান প্রস্তুত, তুরস্ক প্রস্তুত, মিশর প্রস্তুত, এরা সবাই প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেউ কিন্তু কনফার্ম করছে না যে হ্যাঁ, পাকিস্তান একটা ভূমিকা পালন করছে। আর ইসলামাবাদে বৈঠকের কথা তো দূরে থাক। কাজেই এগুলা সবই হাওয়ার উপরে চলছে এইসব কথাবার্তা। এবং আমার কেন জানি মনে হয় যে এইসব কথাবার্তাগুলো বলা হচ্ছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। যেমন ধরুন, ট্রাম্প বলছে যে ইরানের একজন গুরুত্বপূর্ণ নেতার সাথে তাদের কথা হয়েছে। তো এটা একটা কৌশল হতে পারে যে এই একটা কথা বলে তিনি চেষ্টা করছেন যে ইরানের ভেতরে যেই নেতৃত্ব আছে তাদের মধ্যে একে অপরের প্রতি একটা অবিশ্বাস সৃষ্টি করা। কারণ কেউ জানে না কার সাথে কথা হয়েছে। সো ট্রাম্প যদি বলেন যে একজন গুরুত্বপূর্ণ নেতার সাথে আমার কথা হয়েছে, তখন সবাইকে সন্দেহ করা শুরু করতে পারে। তো সেটা একটা কৌশল হতে পারে ট্রাম্পের, যে নেতৃত্বের ভেতরে একটা অবিশ্বাস এবং সন্দেহের সৃষ্টি করা, যেটা তাদেরকে একটু দুর্বল করে দিবে। কারণ আপনি দেখেন এই পর্যন্ত কিন্তু যুদ্ধের ইরানের যত নেতাই মারা যাক, সামরিক এবং বেসামরিক নেতাই মারা যাক, তাদের মধ্যে যে সংহতি, যেই ঐক্য, সেটা কিন্তু কোনোভাবেই বিনষ্ট হয়নি। এবং তারা কিন্তু তাদের নীতি অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং যা বলছে সেটা তারা করছে। এবং তাদের যে দাবি, সেই দাবি থেকে কিন্তু তারা এক পাও সরে আসেনি। অর্থাৎ নেতৃত্বের মধ্যে কোনো দ্বিমত নেই, তারা সবাই একযোগে একসাথে এক লক্ষ্যে কাজ করছে। তো এটা হতে পারে। আপনি কি মনে করেন না যে ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসতে চাচ্ছেন? না, সরে আসতে চাচ্ছেন, কিন্তু তিনি তো সরে আসতে চাইলেই সরে আসতে পারবেন না। তাকে তো মুখ রক্ষা করতে হবে। তাকে তো দেখাতে হবে যে আমি যুদ্ধে জয়লাভ করলাম। একেবারে পরাজয় মেনে সরে আসা তো তার পক্ষে সম্ভব না। এটা তো তার জন্য একটা বিপর্যয়। শুধু সামরিক বিপর্যয় না, এটা একটা তার জন্য ব্যক্তিগতভাবে রাজনৈতিক বিপর্যয় হবে। কাজে তিনি চেষ্টা করছেন যে
কিছু একটা অর্জন করতে। আচ্ছা, যুদ্ধ শেষ করা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে কোনো রকম মতভেদ ম বিরোধ আছে কিনা? মতভেদ আছে সেটা বোঝা যাচ্ছে, কারণ নেতানিয়াহু চাচ্ছে যে ইরানকে ধ্বংস করতে। মোটামুটি মানে এটা নিশ্চিত যে তারা চায় ইরানের যেই সরকার, ইরানের যেই সামরিক বেসামরিক ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করতে। ইরানকে একটা তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায় ইসরায়েলিরা। অন্যদিকে ট্রাম্প বুঝতে পারছে যে এটা করা সম্ভব না, কাজে তিনি রাস্তা খুঁজছেন যে অন্য কোনো দাবি আমি যদি উপস্থাপন করি, সেটা দিয়ে যদি আমি অর্জন করে যদি আমি সরে আসতে পারি। যেমন ধরুন, গত কয়েকদিন ধরে তিনি বলছেন যে হরমুজ প্রণালী তিনি নিয়ন্ত্রণ করবেন, তিনি দখলে নেবেন, এটা খুলতে হবে। মানে তার যুদ্ধের একটা লক্ষ্য হয়ে গেছে হরমুজ প্রণালী খুলে দেওয়া। এটা যদি তিনি অর্জন করতে পারেন তাহলে তিনি হয়তো এক ধরনের বিজয় ঘোষণা করতে পারেন। কিন্তু আবার যৌথ নিরাপত্তার কথাও বলা হয়েছে। তিনি আবার ইরানের সঙ্গে যৌথ নিরাপত্তার কথাও বলেছেন হরমুজ প্রণালীতে। হ্যাঁ, তিনি বলেছেন, কিন্তু এটা ইরানে কেউ পাত্তা দিচ্ছে না এসব কথায়। এটা একটা পাগলের প্রলাপ হিসেবে তারা দেখছে, যে ট্রাম্প বলছেন যে আমি নিয়ন্ত্রণ করব ইরানের সাথে। এটা একটা পাগলের প্রলাপ হিসেবে দেখছে ইরানিরা। কিন্তু কথা হচ্ছে যে এই যে হরমুজ প্রণালী যে বন্ধ হলো, এটা তো বন্ধ হলো ট্রাম্পের যুদ্ধের কারণেই। আর এখন তিনি বলছেন যে এই যুদ্ধের একটা লক্ষ্য হচ্ছে প্রণালীটা খুলে দেওয়া। আরে ভাই, প্রণালী তো আগেই খোলা ছিল, আপনি যুদ্ধ শুরু করে দিয়ে সেটা বন্ধ করার ব্যবস্থা করলেন। তো এইসব হচ্ছে প্রবলেম। ট্রাম্পের যে এই বর্তমান মানে অবস্থান, এক সময় এই বলছেন আরেক সময় ওই বলছেন, সমস্যা হয়ে গেছে যে উনার আসলে কি লক্ষ্য সেটা নিয়ে অনেকে দুশ্চিন্তায় পড়ে গেছে। আসলে উনি কি করতে চাচ্ছেন? ইসরায়েলিরা কিন্তু জানে যে তারা কি করতে চাচ্ছে, তারা চাচ্ছে ইরানকে ধ্বংস করতে। ট্রাম্প অত দূর যেতে চাচ্ছে না, কারণ ওটা করতে গেলে যত সময় এবং যত সৈন্য এবং সরঞ্জাম ব্যবহার করতে হবে সেটা তার পক্ষে করা সম্ভব না। কারণ তিনি ভেবেছিলেন যে এটা খুব ছোট একটা যুদ্ধ হবে, ২-৩ দিন, মেবি ১ সপ্তাহ। কিন্তু কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো একজন ব্যক্তিমাত্র নন। তিনি বিশ্বের আ সবচেয়ে শক্তিধর, ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং তার সিদ্ধান্ত, তার পাগলামির আর কাছে তো পুরো বিশ্ব জিম্মি হয়ে পড়েছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? না, পরিত্রাণের উপায় হচ্ছে ট্রাম্প ট্রাম্প একসময় বুঝবেন যে তিনি এটা পারছেন না। এখন ট্রাম্পের একটা ব্যাপার আছে। আমার মনে হয় যে তিনি যদি মনে করেন যে এইখান থেকে আমি কিছুটা অর্জন করে আ বেরিয়ে আসতে পারবো, তিনি কিন্তু বেরিয়ে আসবেন। তিনি কিন্তু বেশিদিন ধরে এই যুদ্ধ চালাবেন না। বিশেষ করে যখন মানে বিশ্বের অর্থনীতিতে এর প্রভাব তো দিনকে দিন আরো খারাপ হতে থাকবে, আরো বাড়তে থাকবে। সো সেটা দায়-দায়িত্ব তো তার উপর পড়বে। আর দ্বিতীয় হচ্ছে যে এখনো আমেরিকানরা কিন্তু সেইভাবে হতাহতের মুখোমুখি হয়নি। তাদের খুব বেশি সৈন্য মানে নিহত বা আহত হয়নি। হয়তো ২-৩০০ সৈন্য আহত হয়েছে, ১৬ জনের মতো বোধহয় মারা গেছেন। সো এটা আমেরিকানদের জন্য এখনো একটা সুখবর যে তাদের মধ্যে খুব বেশি হতাহতের সংখ্যা নেই। কিন্তু যদি এই সংখ্যাটা বাড়ে, যদি কোনো নৌযান আ আঘাত আঘাত পায় বা ডুবে যায়, তাহলে তো পরিস্থিতিটা পাল্টাতে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রাম্প ওখানে ওই অঞ্চলে প্রায় আম ৭,০০০ মতো মেরিন সেনা সমবেত করেছেন। এবং এই মেরিন সেনাদের কাজই হচ্ছে মানে তড়িৎ অভিযান চালানো। আর একই সাথে তাদের একটা ডিভিশন আছে, 82nd এয়ারবোর্ন ডিভিশন। তাদেরও কাজ হচ্ছে যে দ্রুত কোনো জায়গায় গিয়ে একটা দখল করা, শহর বা অঞ্চল দখল করা। তো এই মেরিন এবং এই এয়ারবোর্ন ডিভিশন এরা তৎপর আছে এখন। সো ওইটা দেখে মনে হয় যে ট্রাম্পের হাতে একটা কার্ড আছে, যে তিনি হয়তো ইরানের কোনো অঞ্চল দখল করে নেওয়ার একটা প্রচেষ্টা হাতে নেবেন। যেমন ধরুন, হরমুজ প্রণালীর পাশ দিয়ে যে ইরানের যে অংশটা, সেই অংশটা যদি তিনি দখল করতে পারেন এই মেরিন সেনা এবং অন্যান্য মানে প্যারাট্রুপার দিয়ে, তাহলে ওই ইরানিদের হাত থেকে তিনি হরমুজ প্রণালীটাকে ছিনিয়ে নিতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা করে তারপর কি হবে? আমেরিকানরা কি ওখানে চিরকাল থেকে যাবে? থাকতে তো পারবে না, কারণ ওখানে তো ইরানিরা ক্রমাগত আক্রমণ চালিয়ে যাবে। তারপরে তো ট্রাম্পকে ওখানে আরো বেশি সৈন্য পাঠাতে হবে। পাঠাতে দেখা যাবে যে একটা পুরো দস্তুর ইনভেশনে পরিণত হচ্ছে। তো তিনি তো সেটা করতে চান না। কাজেই ওই অপশনটাও কিন্তু তার জন্য অনেক বিপজ্জনক। কোনো অপশনই কিন্তু তার জন্য
ভালো না মানে ট্রাম্পের সামনে। কারণ আপনি ইরান এমন একটা অবস্থান নিয়ে বসেছে এখন যে ট্রাম্প চাইলেও তাদেরকে নড়াতে পারছে না, কোনোভাবেই নড়াতে পারছে না। আপনি যুক্তরাষ্ট্রের কম ক্ষয়ক্ষতির কথা বলছিলেন। কিন্তু ইসরায়েলের ক্ষয়ক্ষতি তো বাড়ছে দিনে, দিনে, এবং ইসরায়েল এটি আ গোপন রাখার চেষ্টা করলেও দেখা যাচ্ছে যে তাদের ভবন, জনসম্পদ আ আ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেখানে দাউ, দাউ করে আগুন জ্বলছে, এবং ইরানের প্রতিটি আ কি বলে, অধিকাংশ আ ক্ষেপণাস্ত্র তার লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। হ্যাঁ, ইসরায়েলের ক্ষয়ক্ষতি বাড়ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ইসরায়েলের যে সুবিধা সেটা হচ্ছে তাদের প্রতিটা শহরে, গ্রামে আপনার শেল্টার আছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নেওয়ার জায়গা আছে। কাজে মিসাইলগুলো যখন আসে তখন তারা ওই সাইরেন বাজায়, তখন লোকজন গিয়ে আশ্রয় নেয়। যে কারণে ইসরায়েলেও কিন্তু হতাহতের সংখ্যা কম, তুলনামূলকভাবে কম। আপনার ইরানে অলরেডি কিন্তু 1500 বেশি লোক মারা গেছে, আহত সংখ্যা হয়তো 10,000 ছাড়িয়ে গেছে। ইসরায়েলে কিন্তু মৃতের সংখ্যা বোধহয় 20 পার হয়েছে, আর আহতের সংখ্যা বোধহয় 300, না আহতের সংখ্যা কয়েক হাজার অলরেডি হয়ে গেছে, কিন্তু তাদের মৃতের সংখ্যা কম, অনেক কম। কাজেই কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি, যে ইরানের ক্ষেপণাস্ত্র আপনি যেটা বলছেন, যে ইসরায়েল এখন বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আর ঠেকাতে পারছে না, আটকাতে পারছে না, এবং যার ফলে বিভিন্ন ভবন এবং ওই শহরের ক্ষয়ক্ষতি হচ্ছে, ফিজিক্যাল স্থাবর সম্পত্তির অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এর ফলে হবে কি, ইসরায়েলের মানুষের মধ্যে একটা নিরাপত্তার অভাব, নিরাপত্তার সংকট তৈরি হবে। এবং ইসরায়েল যেহেতু অভিবাসীদের দিয়ে তৈরি, ইসরায়েল রাষ্ট্রে কিন্তু বেশিরভাগ মানুষ এসছে ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে, হ্যাঁ, এসে ওখানে থাকে। সো তাদের মধ্যে এই যদি নিরাপত্তার সংকট সৃষ্টি হয় এবং তারা যদি মনে করে ইসরায়েল রাষ্ট্রটা তাদের জন্য নিরাপদ না, তাহলে কিন্তু ইসরায়েল রাষ্ট্রটাই অস্তিত্বের মুখে মানে হুমকিতে পড়ে যাবে। সো এটা কিন্তু মানে লোকজন মারা কম গেলেও এই যে ধ্বংসযজ্ঞ এবং এই যে ইরানিদের বিনা বাধায়, অলমোস্ট প্রায় বিনা বাধায় বিভিন্ন স্থাপনায় আঘাত হানার যে ক্ষমতা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি চলতে থাকে তাহলে ইসরায়েলের মানুষের মধ্যে এই নিরাপত্তা সংকটটা বাড়তে থাকবে এবং দেশ ছেড়ে চলে যাওয়ার একটা প্রবণতা হয়তো দেখা যেতে পারে, যেটা ইসরায়েলের জন্য ইস রাজনৈতিকভাবে বিশাল সংকট হবে। ইসরায়েল বহু বছর ধরে তো সুরক্ষিত জনপদ বা সুরক্ষিত রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছিল। কিন্তু এখন সেই সুরক্ষাটা তো ভেঙে পড়ছে, এবং আ ইরা ইরান যদি আরো ২-১ সপ্তাহ এই আ যুদ্ধ চালিয়ে যেতে পারে, তাহলে তো ইসরায়েলের অবস্থা আরো খারাপ হবে। তখন আপনি যেটা বললেন যে সেখানকার অভিবাসীদের, সেখানকার জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভও তৈরি হবে। এখনো সেটা হচ্ছে না, এখনো হচ্ছে না, কারণ যেহেতু ইসরায়েল একটা যুদ্ধে লিপ্ত, সেজন্য এখনো 60% বেশি লোক এই নেতানিয়াহুর সরকারকে সমর্থন করে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা যেহেতু তারা এখন যুদ্ধে লিপ্ত, যুদ্ধ যখন শুরু হয় তখন সবাই চায় সরকারকে সমর্থন দিতে, কেউ চায় না সরকারের হাত দুর্বল করতে। সো এটা এখন এই মানে এই মুহূর্তের পিকচার, যে ইসরায়েলে এখনো নেতানিয়াহুর সরকার জনগণের সমর্থন পেয়ে আসছে, এবং যারা বিরোধী দলের নেতা ইয়ার লাপিড, তিনি কিন্তু অলরেডি বলেছেন যে ইসরায়েলের লক্ষ্য হবে ইরানকে ধ্বংস করা, এবং তিনি বলেছেন যে ইরানের যে খার্গ দ্বীপটা আছে, যে দ্বীপ থেকে ইরানের সবচেয়ে বেশি তেল রপ্তানি হয়, ওখানে অয়েল টার্মিনাল আছে 3-4টা। তিনি বলেছেন যে ওই খার্গ দ্বীপটাকে ধ্বংস করে দিতে হবে, যাতে ইরানের অর্থনীতি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আর তিনি হচ্ছেন বিরোধী দলের নেতা। তাহলে চিন্তা করে দেখেন যে নেতানিয়াহুর মাথায় কি চিন্তা ভাবনা মানে ঘোরাফেরা করছে। কাজেই ইসরায়েলের মানে রাজনৈতিক অঙ্গনে এই ধরনের একটা ঐক্য আছে ইরানকে ধ্বংস করার ব্যাপারে, এবং মানুষ যদিও সেটাকে সমর্থন করে, কিন্তু এই সমর্থনটা আস্তে আস্তে কমবে যদি তারা দেখে যে এই ইরানের আক্রমণগুলো অব্যাহত আছে। এবং আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চালিয়ে না যায়, ইসরায়েল একা যুদ্ধ চালিয়ে যেতে পারবে? যুদ্ধ অব্যাহত রাখতে পারবে? ইসরায়েল কখনোই ইরানের বিরুদ্ধে একা যুদ্ধে নামে নাই, সবসময় তাদের আমেরিকার সমর্থন নিয়েই নেমেছে। এবং আপনি গত বছর যে জুন মাসে যে 12 দিনের যুদ্ধ হলো, সেখানেও কিন্তু আমেরিকার সমর্থন ছিল, বিভিন্নভাবে সমর্থন ছিল।
কারণ আমেরিকান ঘাঁটিগুলো আপনার পারস্য উপসাগরের দেশগুলোতে, আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, এসব জায়গায় যেসব আমেরিকানদের সামরিক ঘাঁটি আছে, তাদের মূল কাজটাই হচ্ছে ইরানের উপর নজর রাখা এবং ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে ইন্টারসেপ্ট করা। কাজেই আমেরিকা কিন্তু সেই সমর্থন ইসরায়েলকে সবসময় দিয়ে গেছে। তারপরে ইসরায়েল যখন আক্রমণ করতে চায় ইরান, তখন তাদের প্রয়োজন হচ্ছে ওই তেলবাহী ট্যাঙ্কার প্লেন। কারণ এই তেলবাহী ট্যাঙ্কার প্লেনগুলো আকাশে থাকে এবং সেখান থেকে প্লেনগুলো যেয়ে তাদের জ্বালানি নিয়ে আবার তাদের যাত্রা কন্টিনিউ করে। এই জ্বালানি ভরা ট্যাঙ্কারগুলোর একটা বড় সংখ্যা আসে আমেরিকার কাছ থেকে। কাজে আমেরিকানরা বিভিন্নভাবে ইসরায়েলকে সমর্থন করেছে, আর এইবার তো সরাসরি অংশ নিচ্ছে। কাজেই আমেরিকা যদি সরে যায় ওখান থেকে, তাহলে কিন্তু ইসরায়েলের পক্ষে একা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানো সম্ভব হবে না। এটা ইসরায়েলিরাও জানে, আমেরিকানরাও জানে। যুদ্ধ ৪ সপ্তাহ ধরে চলছে। আ আ প্রায় মাস পূর্ণ হতে যাচ্ছে। আ ইতিমধ্যে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে, জ্বালানি সংকট, একই সঙ্গে অর্থনীতির উপর যে চাপ পড়েছে, এটি আপনি ইউরোপ আ কিভাবে দেখছে এটি? ইউরোপ তো মানে এখন ইউরোপ কোনোভাবেই যুদ্ধতে জড়াতে চাচ্ছে না। তারা দাবি করছে যে একটা নেগোশিয়েশন, অর্থাৎ মানে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। তারা একদমই বলছে না যে ইরানের সরকারের পতন হতে হবে বা ইরানের পারমাণবিক প্রোগ্রাম বা ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করতে হবে। তারা বলছে যে এটার একটা কূটনৈতিক সমাধান প্রয়োজন। এখন কূটনৈতিক সমাধানটার ফল কি হবে সেটা তো কেউ এখনো বলতে পারবে না। এটা তো আলোচনা হতে হবে। কিন্তু ইরান যেটা অবস্থান নিয়েছে যে আমি তখনই আলোচনায় যোগ দিব যখন তুমি আমার এই কতগুলো মিনিমাম দাবি মানবে। অর্থাৎ তারা চায় যে একটা কমিটমেন্ট, যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে, এইটার জন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আর ইরানের উপর আর ভবিষ্যতে আর কোনো হামলা হবে না, এরকম একটা গ্যারান্টি তারা চায়। এই দুটো হচ্ছে মিনিমাম। তারপরে তো আরো আছে, যেরকম পারস্য উপসাগরে কোনো দেশে আমেরিকান ঘাঁটি থাকতে পারবে না, এই দাবি তো আছেই তাদের। এখন এই দাবি আমেরিকা মানে মানবে কি না, মানলে তো মানে ধরেই নিতে হবে যে আমেরিকা যুদ্ধে হেরে গেল। ডোনাল্ড ট্রাম্প যে আলোচনার কথা বলছেন, আ সেখানে ইউরোপের কোনো ভূমিকা থাকতে পারে বলে মনে করেন? অর্থাৎ ইউরোপের কোনো দেশের মাধ্যমে তারা আলোচনাটা শুরু করতে চাচ্ছে কিনা? না, এক নম্বর হচ্ছে যে ট্রাম্প ইউরোপিয়ান দেশগুলোকে পছন্দ করেন না। তিনি তাদেরকে ওই মানে শুধু হরমুজ প্রণালী খোলা রাখার জন্য তাদের নৌযান পাঠানোর দাবি জানিয়েছিলেন, অনুরোধ করেছিলেন, যেটা ইউরোপিয়ান দেশগুলো প্রত্যাখ্যান করে। তারা বলছে এই যুদ্ধ আমাদের না, এটা তোমার যুদ্ধ, তুমিই সামলাও। সো তারপরে ট্রাম্প তাদেরকে পছন্দ করে না, সো তাদেরকে ইনভলভ করবে না। অন্যদিকে ইরানও কিন্তু খুব একটা যে ইউরোপিয়ান দেশগুলোকে পছন্দ করে তা না, কারণ ইউরোপিয়ান দেশগুলো কিন্তু তার উপর খুব কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে বসে আছে। তো ওইটার জন্য ইরানও ইউরোপিয়ান দেশগুলোকে খুব একটা আস্থার চোখে দেখে না। কিন্তু অন্যান্য কিছু মুসলিম দেশ, যেমন পাকিস্তান বলুন, মিশর বলুন, তুরস্ক বলুন, এদের মধ্যস্থতায় ইরান আম হয়তো রাজি হতে পারে। কিন্তু ইউরোপের না। আপনি আপনি এর আগের আলোচনায় বলেছিলেন যে চীন এবং রাশিয়া মানে ইরানকে নৈতিক সমর্থন দেবে, মৌখিক সমর্থন দেবে, কিন্তু বাস্তবে কতটা সমর্থন দেয় সে ব্যাপারে সংশয় আছে। কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব খবর দেখছি, সেখানে বিশেষ করে চীন আ তাদের আ এখানে বিভিন্ন রসদ বা অন্যান্য সাহায্য দিয়ে চীন আ ইরানকে সমর্থন করছে, রাশিয়া সমর্থন করছে। এটিকে কিভাবে দেখছেন? এটি কি আ আ ইরানের কূটনৈতিক আ আ সাফল্য কিনা? আমি বিশ্বাস করি না যে চীন ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে। কারণ এখন পর্যন্ত চীনের কোনো সামরিক সহায়তার কোনো লক্ষণ রণক্ষেত্রে দেখা যায়নি। ইরান যেসব অস্ত্র ব্যবহার করছে, ক্ষেপণাস্ত্র বলুন বা অন্য কিছু বলুন, সেগুলো সবই তার নিজের তৈরি। কোনোটাই চীনের বা রাশিয়ার সরবরাহ করার নয়। এখন রাশিয়ার কিছু অস্ত্র ছিল আগে, সেগুলো হয়তো এখনো ব্যবহার করতে পারে তারা। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই দুই দেশ, আম যেটা অভিযোগ করে আমেরিকানরা, যে রাশিয়ানরা এবং চীন তাদের স্যাটেলাইট দিয়ে আমেরিকান ঘাঁটি এবং
মানে রণতরীর মানে গতি-টতি দিক নির্দেশনা এইসব তথ্য ইরানিদের দিচ্ছে। কিন্তু দেখুন কোনো রণতরীর উপর আক্রমণের ঘটনা এখনো কিন্তু সেভাবে নিশ্চিত না। অর্থাৎ এরকম কোনো তথ্য পেয়ে তারা কোনো রণতরীকে আঘাত করতে পেরেছে তেমন কোনো নজির নেই। কাজেই যদি কেউ চীন বা রাশিয়া যদি কোনো তথ্য দিয়ে থাকে সেগুলো কোনো কাজে এসছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এটা হচ্ছে এক ধরনের একটা মানে কি বলবো মানে ভুয়া তথ্য। মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটা হচ্ছে আমেরিকা চেষ্টা করছে যে চীন এবং রাশিয়াকে একটু চাপের মধ্যে রাখা। এইসব স্টোরি, এইসব গল্প মানে বাজারে ছড়িয়ে তাদেরকে একটু চাপের মধ্যে রাখা। যেরকম পুতিনের যে সরি যেমন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি কিন্তু বারবার অস্বীকার করেছেন যে রাশিয়া কোনো রকমের সামরিক সাহায্য দিচ্ছে ইরানকে। এটা তিনি কিন্তু বারবার অস্বীকার করেছেন। কারণ তারা চায় না যে মানে এখানে তারা জড়িত হোক। কিন্তু তারা আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে চায় যাতে এটা একটা আলোচনার মাধ্যমে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এটার সমাধান হয়ে যায়। তারা চায় না যে এই যুদ্ধটা আর বেশি দিন চলুক। আরেকটা জিনিস মনে রাখতে হবে, রাশিয়ার কিন্তু ইসরায়েলের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভ্লাদিমির পুতিন এবং নেতানিয়াহুর মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক এবং তাদের মধ্যে একটা কৌশলগত মানে সমঝোতা এবং সহযোগিতারও ব্যাপার আছে এখানে। কাজেই রাশিয়া কিন্তু সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কিছু করে না, কখনোই করে না। আপনি যুদ্ধের শুরুতে বলেছিলেন যে মাত্র ২৬% আমেরিকান নাগরিক এই যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, মানে যুদ্ধকে সমর্থন করেছে, আর বাকিরা বিরোধিতা করেছে। এই যুদ্ধের পর তো যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই তেলের দাম বেড়েছে। অর্থনীতির উপর চাপ আরও বেড়েছে। এমনকি মার্কিন নাগরিকরাও এর ভুক্তভোগী। সেক্ষেত্রে তাদের সমর্থনটা আরো কমে গেছে কিনা? আমি নতুন কোনো দেখিনি, কিন্তু মূল কথা হচ্ছে যে সরি আমি নতুন কোনো তথ্য দেখিনি, কিন্তু মূল কথা হচ্ছে যে এই সমর্থন বাড়েনি। যদিও ট্রাম্পের যে সমর্থক গোষ্ঠী রিপাবলিকান দলের তারা এখনো ট্রাম্পকে সমর্থন দিচ্ছে, কারণ যেহেতু ট্রাম্প একটা যুদ্ধে চলে গেছে, প্রেসিডেন্টের হাতকে দুর্বল করতে চায় না তারা, সেই জন্য তারা সমর্থন দিচ্ছে। কিন্তু সেই সমর্থন কিন্তু আমরা সরাসরি কোথাও দেখছি না। যেমন ধরুন কংগ্রেসের যেসব রিপাবলিকান দলের সদস্য আছেন তারা কিন্তু কখনোই ট্রাম্পকে দুর্বল করে এরকম কোনো প্রস্তাব পাশ করেন না। যেমন ডেমোক্র্যাটরা চেষ্টা করেছিল যাতে ট্রাম্প ইরান যুদ্ধে মানে কোনো পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেস থেকে অনুমতি নিতে হয়, এরকম একটা প্রস্তাব তারা দিয়েছিল, যেটা রিপাবলিকান দল প্রত্যাখ্যান করে, কারণ তারা চায় না ট্রাম্পের হাতটাকে দুর্বল করতে। কাজেই কংগ্রেসে তার সমর্থন আছে, কিন্তু বাইরে জনসাধারণের মধ্যে কিন্তু এই যুদ্ধের সমর্থনের মানে বাড়ার কোনো লক্ষণ দেখা যায়। তারপর তো আলোচনা যুদ্ধ কোন দিকে যাচ্ছে আমরা এখনো বিষয়টি পরিষ্কার নয়। আ এই আলোচনা সফল হয়েছে এই দাবি করার পরও আমরা দেখি যে মানে ডোনাল্ড ট্রাম্প এই দাবি করার পরও ইরানে আ তাদের আগ্রাসী আ যে অভিযান সেটি অব্যাহত আছে। তাহলে এটার মানে আপনি কি দেখছেন? মানে সামনের দিনগুলোতে কি দেখছেন? যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে বলে মনে করেন? এখন এই হ্যাঁ, আলোচনার মধ্যেও কিন্তু এই একে অপরের প্রতি আঘাত হানার বিষয়টা চলতে থাকবে। কারণ সবাই চেষ্টা করবে, দুই পক্ষই চেষ্টা করবে অপরকে আরো দুর্বল করতে, যাতে আলোচনায় তাদের কাছ থেকে বেশি আদায় করা যায়। কাজে আমেরিকান এবং ইসরায়েলি তারা চেষ্টা করবে যে ইরানকে আরো বেশি দুর্বল করতে। হয়তো আরো কিছু শীর্ষ নেতাকে হত্যা করার একটা চেষ্টা আছে ইসরায়েলের মধ্যে। ইনফ্যাক্ট ইসরায়েল তো ইতিমধ্যে বলেই দিয়েছে যে সেনাবাহিনীকে বলে দিয়েছে যে তোমরা যদি কোনো ইরানি নেতা বা কর্মকর্তাকে হত্যা করার যদি সুযোগ পাও, সেটার জন্য আর কোনো অনুমতি লাগবে না। মানে সুযোগ পাওয়া মাত্রই তোমরা অভিযানটা চালাতে পারবে। কাজেই তারা চাচ্ছে যে দ্রুত যাতে যত বেশি ইরানি কর্মকর্তাকে হত্যা করা যায় সেটাই তারা চাচ্ছে, চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হলো তো তারা ইরানকে কাবু করতে পারেনি। না, কিন্তু তারা তো ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে একটার পর একটা।
সেটাও তো একটা বাস্তবতা। সেটা বাস্তবতা। হ্যাঁ, ইরানের সব বিভিন্ন বাহিনীর প্রধান, আপনার বাসিজের প্রধান, বাসিজের দ্বিতীয় প্রধান, তাকে হত্যা করা হয়েছে। তারপর আলী লারিজানিকে হত্যা করা হলো এবং এখন আলী লারিজানির একজন মানে জায়গায় নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দেখতে হবে যে এই নতুন যিনি, তিনি কতদিন বেঁচে থাকতে পারেন। আর সো ইসরায়েল তার ওই কাজটা সে করে যাবে, আর ইরান যেটা করে যাবে যে ইসরায়েলে সে ক্রমাগত মানে যত ধ্বংস সাধন করতে পারে সেটা করতে থাকবে। ইসরায়েলকে তারা মানসিকভাবে দুর্বল করবে, কারণ এক একটা বিল্ডিং হয়তো কেউ মারা যাবে না, কিন্তু এক একটা বিল্ডিং যখন ধ্বংস হয় যেটা ইসরায়েলের জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, যেটা ইসরায়েলের রাজনৈতিক নেতাদেরকে মানসিকভাবে দুর্বল করবে। কাজে এই যুদ্ধ চলতে থাকবে যতক্ষণ না একটা ফয়সালা হবে আলোচনার মধ্যে। সো আলোচনা শুরু হয়ে যেতে পারে, তারপরেও কিন্তু এই গোলাগুলি চলতে থাকবে, দুই পক্ষই সেটা চালিয়ে যাবে। সবচেয়ে বড় যেটা বিপদ মানে যেটা ইরান মানে দেখবে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই যে সৈন্য সমবেত করছে, মেরিন সেনা এবং প্যারাট্রুপার, এদেরকে কাজে লাগায় কিনা, এদেরকে দিয়ে ওই হরমুজ প্রণালীর অংশটা দখল করতে চায় কিনা, বা ওদিকে খার্গ আইল্যান্ড যেখান থেকে ইরান তার তেল রপ্তানি করে, সেই দ্বীপটাকে তারা দখল করতে চায় কিনা, দখল করার চেষ্টা করে কিনা, কারণ তাদের ক্ষমতা আছে এটা দখল করা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইরান এটাকে আটকাতে পারবে না, কিন্তু দখল করে ধরে রাখা আরেকটা ব্যাপার, সেটা তখন যুদ্ধকে আরো দীর্ঘায়িত করে দিবে। সাবির মোস্তফা, তা আমরা এখানেই শেষ করি। আপনার যদি নতুন কোনো কথা না থাকে, এতক্ষণ আমরা কথা বললাম ইরান যুদ্ধ সর্বশেষ পরিস্থিতি নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আবারও দেখা হবে। চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।